তিন। পলায়ন। প্রাসাদের অন্দরমহলে আছেন রানী রিমা। খোঁজা প্রহরীরা আছে পাহারায়। বলা ভালো পাহারায় থাকার কথা ওদের। রাজকীয় প্রতীক অলংকার সুযোগ সুবিধা ইত্যাদি এখনও ব্যবহার করছেন তিনি। অন্দরমহলের দরজায় দাঁড়িয়ে আছে দৈত্যাকৃতির এক ইথিওপিয়ান। একসময় ফারাও খেপেররার দেহরক্ষী ছিল। যুদ্ধের ময়দানে অভাবনীয় বীরত্বের পরিচয় দিয়েছে লোকটা। খেপেররাকে যখন ঘিরে ধরে শত্রুপক্ষের বেশ কয়েকজন সৈন্য, রণহুঙ্কার ছেড়ে এগিয়ে যায় সে। নিজ হাতে একে একে খুন করে শত্রুপক্ষের 6 জনকে, তারপর উদ্ধার করে ওর প্রভুকে। আটিরা যেভাবে ভেড়া বয়ে নিয়ে যায়, গুরুতর আহত খেপেররাকে সেভাবে কাঁধে তুলে নেয় সে। তারপর নিয়ে আসে নিরাপদ জায়গায়। তাও যে কাপড়গুলো দিয়েছেন সেগুলো দেখেছেন রানী রিমা আর লেডি কেম্মাহ। তারপর লুকিয়ে রেখেছেন। এখন তারা দুজনে কথা বলছেন। কাছেই ছোট একটা বিছানায় ঘুমিয়ে আছে রাজকুমারী নেফরা। আপনার পরিকল্পনাটা বিপজ্জনক, বললেন রানী। বিচলিত মনে হচ্ছে তাকে। পায়চারি করে বেড়াচ্ছেন তিনি। একটু পর পর তাকাচ্ছেন ঘুমান্ত বাচ্চাটার দিকে। মেমফিসে যেতে বলছেন আমাকে, অথচ সেখানে যাওয়া আর সোজা হায়নার সামনে হাজির হওয়া এক কথা। কাজটা করতে বলছেন কারণ আপনার দাদার কাছ থেকে হঠাৎ হাজির হয়েছেন এক বার্তাবাহক। যদি বলি অনেক আগেই মারা গেছেন আপনার সেই দাদা, যদি বলি আমাদেরকে পাকড়াও করার জন্যে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে মরা মানুষটাকে, তাহলে পাথরের সেই লিপিফলকের কথা বলবো আমি, বললেন কেম্মাহ। কিভাবে খাজে খাজে মিলে গেল টুকরো দুটো, তা যেন এখনও ভাসছে আমার চোখের সামনে। হ্যাঁ, মিলে যেতে পারে। ওগুলো একই কবচের টুকরো হতে পারে, কিন্তু ওরকম পবিত্র জিনিসের কথা অহরহ শোনা যায়। যদি বলি কেউ জানতো বা জেনেছে সাধুরয় একটা টুকরো দিয়েছেন আপনাকে, যদি বলি তিনি মারা যাওয়ার পর তার গলা থেকে অন্য টুকরোটা খুলে নেওয়া হয়েছে, অথবা তিনি হয়তো মারা যাননি, কিন্তু যদি বলি তার সেই টুকরোটা চুরি হয়ে গেছে। চুপ করে আছেন লেডি কেম্মাহ। আসলে বুঝতে পারছেন না ঠিক কী বলে দূর করা যেতে পারে রানীর সন্দেহ। কে এটাও, বলছেন রিমা। বলা নেই কওয়া নেই, হুট করে হাজির হলেন কেন তিনি? আর এত সহজে খুঁজে পেলেন কি করে আপনাকে? জাহাজ নিয়ে মেমফিস থেকে থেবেসে আসবেন তিনি, তারপর ফিরে যাবেন সেখানে, অথচ কেউ তাকে কিছু জিজ্ঞেস করবে না। তাও আবার যখন যুদ্ধ মাত্র শেষ হয়েছে তখন। এত সহজ? আপনাকে তার বোন আর আমাকে তার বউ সাজানোর জন্য সঙ্গে করে নিয়ে আসবেন নিজের ধর্মবোন আর বউকে। সব কেমন বেশি বেশি হয়ে যাচ্ছে না? লোকটা আসলে কে জানি না। নীলকান্ত মনির কবচটা দেখার পর আমি আর সন্দেহ করিনি তাকে, কিন্তু আমার মন থেকে সন্দেহ যাচ্ছে না। কেন যেন মনে হচ্ছে ওই লোককে বিশ্বাস করা আর নীলনদের পানিতে বাচ্চাসহ ডুবে মরা সমান কথা। মনে হচ্ছে লোকটার জাহাজে গিয়ে ওঠা আর টেনিসের পাতাল কারাগারে বন্দি থাকা অবস্থায় মারা যাওয়া একই কথা। তার চেয়ে বরং যেখানে আছি সেখানেই থাকি। আমাদেরকে রক্ষা করার ইচ্ছা যদি আসলেই থেকে থাকে দেবতাদের, পৃথিবীর যে কোনো জায়গায় কাজটা করতে পারবেন তারা। ঠিক আছে, মানলাম আপনার কথা। চলুন কিছু খেয়ে নিই এখন, পরে কি হবে তা পরে দেখা যাবে। খাওয়া শেষ করলেন তারা। রাত নেমেছে। প্রাসাদের ভিতরটা শুনশান। একটা প্রদীপ হাতে নিয়ে প্রাসাদের ভিতরে কিছুক্ষণ ঘুরে বেড়ালেন কেম্মাহ। মনে হচ্ছে সবাই চলে গেছে। দেখা মিলল শুধু বুড়ো এক অসুস্থ দাসের। লোকটা জানালো নীলনদের দেবতার সম্মানে আয়োজিত ভোজ উৎসবে যোগ দিতে গেছে সবাই। তারপর নৌকা নিয়ে নেমে পড়বে নদের পানিতে। ফারাও খেপেররা
বেঁচে থাকলে এরকম হতো না, আক্ষেপ করে বলল লোকটা। কে কবে শুনেছে প্রাসাদে থাকার কথা যাদের, তারা সেটা খালি ফেলে রেখে উৎসবে যোগ দিতে যায়? যুদ্ধের পর স্বার্থপর হয়ে গেছে সবাই। এখন সবার মনে একটাই চিন্তা, চাচা আপন পরাণ বাঁচা। লেডি কেম্মাহ, বাজি ধরে বলতে পারি টাকার খেলা চলছে প্রাসাদের বাইরে। যেভাবে খাবার ছুড়ে দেওয়া হয় মুরগির সামনে, সেভাবে টাকা বিলিয়ে কিনে নেওয়া হচ্ছে সবাইকে। কোত্থেকে আসছে এত টাকা জানি না। ঘুষ নেওয়ার প্রস্তাব পেয়েছিলাম আমিও, কিন্তু প্রত্যাখ্যান করেছি, কারণ বয়স হয়েছে আমার। বাঁচি না মরি ঠিক নেই। অবৈধ টাকা দিয়ে কি করব? যে কদিন বেঁচে আছি দুবেলা দুমুঠো খেতে পেলে আর কিছু চাই না। লোকটাকে এক দৃষ্টিতে কিছুক্ষণ দেখলেন কেম্মাহ, তারপর বললেন, বন্ধু ঠিকই বলেছ, টাকার দরকার নেই তোমার। একটা কথা বলো তো, প্রাসাদের সব দরজার খবর জানো তুমি? জি জানি। অসুস্থ হয়ে পড়ার আগ পর্যন্ত আমার কাজই ছিল দরজাগুলোয় তালা লাগানো আর খোলা। সবগুলো দরজার একগোছা বাড়তি চাবি এখনও আছে আমার কাছে। তালা লাগানো ছাড়াও এমন কিছু কৌশল জানি যা অবলম্বন করলে তালা খুলে ফেলা হলেও দরজা সহজে খুলতে পারবে না শত্রুপক্ষের লোকজন। তাহলে বন্ধু এক কাজ করো, যত কষ্টই হোক গিয়ে তালা মারো সবগুলো দরজায়, তারপর তোমার সেই বিশেষ কৌশল খাটাও। কাজ শেষে চাবির গোছা নিয়ে চলে এসো অন্দরমহলে। অনুমতি না নিয়ে যারা উৎসব করতে গেছে তাদের উচিত শিক্ষা হবে। আগামীকাল সূর্য ওঠার আগ পর্যন্ত প্রাসাদের বাইরে থাকবে তারা। ঠিক, উচিত শিক্ষা হবে লোকগুলোর। চাবির গোছাটা নিয়ে এখনই যাচ্ছি আমি। লণ্ঠনটা কোথায় রাখলাম? ওটা জ্বালাতে হবে। আধ ঘন্টা পর অন্দরমহলে হাজির হলো লোকটা। জানালো সবগুলো দরজায় তালা দিয়েছে, প্রতিটা দরজায় খোলা ছিল এবং চাবি ছিল না কোনো দরজার সঙ্গেই। চাবির গোছাটা লেডি কেম্মাহ এর দিকে বাড়িয়ে ধরে বলল, দয়া করে নিন এটা, এত ওজন আর সামলাতে পারছি না। লোকটার হাত থেকে গোছাটা নিলেন লেডি কেম্মাহ। বললেন, অন্দরমহলের দরজায় যে গেট হাউস আছে সেখানে যাও তুমি, কড়া নজর রাখবে। কাউকে যদি অন্দরমহলের দিকে আসতে দেখো সঙ্গে সঙ্গে জানাবে রুকে, মনে থাকবে? মাথা ঝাঁকালো লোকটা। কোনো একটা কাজ পাওয়া গেছে ভেবে গর্বিত বোধ করছে সে, যদিও বুঝতে পারছে না অন্দরমহলের গেট হাউসে হঠাৎ নজরদারির দরকার হয়েছে কেন। কিন্তু সে ব্যাপারে কিছু জানতে না চেয়ে বলল, আপনার কথা মতো কাজ করব। রওনা দিল গেট হাউসের উদ্দেশ্যে। রুর কাছে গেলেন কেম্মাহ। জরুরি কিছু কথা বললেন দৈত্যাকৃতির লোকটাকে। মনোযোগ দিয়ে শুনল সে, মাথা ঝাঁকালো কয়েকবার, তারপর ষাঁড়ের চামড়া দিয়ে বানানো একটা বর্ম পরে নিল নিজের বিশাল দেহ কাঠামোর উপর। দেখে নিল ওর বর্ষাগুলো হাতের কাছেই আছে কিনা। লড়াইয়ের সময় ব্রোঞ্জের যে বিশাল হাতকুড়াল ব্যবহার করে সেটার ফলা ধারালো আছে কিনা। সবশেষে কয়েকটা প্রদীপ জ্বালিয়ে এমনভাবে রাখলো দেয়ালের কুলুঙ্গিতে, যাতে দরজা ভেঙে কেউ যদি উঠে আসে সিঁড়ি দিয়ে তাহলে আলো পড়বে লোকটার উপর, অথচ সিঁড়ির শেষ মাথায় থাকার কারণে সে নিজে থেকে যাবে অন্ধকারে। প্রাথমিক কাজ মোটামুটি শেষ। রিমার কাছে ফিরে এলেন কেম্মাহ। নেফরার বিছানার পাশে মনমরা হয়ে বসে আছেন রানী। কেম্মাহকে ঢুকতে দেখে মুখ তুলে তাকালেন রিমা। কিছুটা আশ্চর্য হয়ে বললেন, আপনার হাতে বর্ষা কেন? কারণ বর্ষা দিয়ে দুটো কাজ করা যায়, ভর দিয়ে দাঁড়ানো যায়, আবার কেউ হামলা করলে ঠেকানো যায়। থমথম করছে প্রাসাদের ভিতরটা, কেন যেন বারবার মনে হচ্ছে নিয়তি ঘনিয়ে আসছে। আপনি অদ্ভুত একটা মানুষ কেম্মাহ, বলে শুয়ে পড়লেন রিমা। ঘুমিয়ে গেলেন কিছুক্ষণের মধ্যেই, কিন্তু কেম্মাহ ঘুমালেন না, অপেক্ষা করছেন তিনি। রু যেখানে পাহারা দিচ্ছে সে জায়গা আড়াল করে রেখেছে একটা পর্দা, তাকিয়ে আছেন সেটার দিকে। প্রাসাদের ভেতরে তো বটেই, বাইরেও অখণ্ড নীরবতা।
কখনো কখনো বিষণ্ণ কণ্ঠে ডেকে উঠছে একটা দুটো কুকুর। স্পষ্ট স্পষ্ট শোনা যাচ্ছে সে আওয়াজ। শহরের সবাই বোধহয় উৎসবে যোগ দিতে গেছে, তা না হলে চারদিক এত শুনশান হওয়ার কথা না। কখনো কখনো বিষণ্ণ কণ্ঠে ডেকে উঠছে একটা দুটো কুকুর। স্পষ্ট শোনা যাচ্ছে সে আওয়াজ। শহরের সবাই বোধহয় উৎসবে যোগ দিতে গেছে, তা না হলে চারদিক এত শুনশান হওয়ার কথা না। কখন যেন চোখ লেগে এসেছিল কেম্মাহর। হঠাৎ মনে হলো তার প্রাসাদের কোনো একটা দরজা ধরে ঝাঁকাচ্ছে কেউ, ভিতরে ঢুকতে চাইছে। উঠলেন তিনি, পর্দা সরিয়ে হাজির হলেন রুয়ের কাছে। কিছু শুনেছ? জি লেডি। প্রাসাদের ভিতরে ঢুকে পড়তে চাইছে একাধিক লোক, কিন্তু দরজা খুলতে পারছে না। বুড়ো দাসটা আমাকে বলল ওরা আসছে, তারপরই কোথায় যেন পালিয়ে গেল। গেট হাউসে যাবেন আপনি? কি ঘটছে আসলে দেখবেন। অন্ধকারে কিছু ঠাউর করা যায় না। হাতড়ে হাতড়ে সরু একটা সিঁড়ি বেয়ে গেট হাউসের ছাদে হাজির হলেন কেম্মাহ। মেঝে থেকে 30 ফুট উপরে আছেন তিনি। এখানে সব সময় পাহারাদার থাকার কথা, কিন্তু এখন কেউ নেই। ছাদের 3 দিকে নিচু প্রাকার আছে। প্রাকারের জায়গায় জায়গায় ছিদ্র, প্রয়োজন হলে সেগুলো দিয়ে তীর নিক্ষেপ করা যাবে। ছাদের আরেক দিক দিয়ে মিশেছে প্রাসাদের মূল দেয়ালের সঙ্গে। ওখানে মোটা গড়াদে দেয়া বড় জানালা আছে। জানালাটার কাছে এগিয়ে গেলেন কেম্মাহ। আকাশে উজ্জ্বল চাঁদ, রূপালি আলোয় ভেসে যাচ্ছে প্রাসাদের বাগানটা এবং পুরো শহর। কিন্তু নীল নদটা দেখা যাচ্ছে না এত দূর থেকে। তবে যারা নৌকায় ভাসতে ভাসতে স্তুতি গান গাইছে তাদের সম্মিলিত আওয়াজ শোনা যাচ্ছে। গুঞ্জনের মতো মনে হচ্ছে সেটা। সূর্য ওঠার আগে ফিরবে না ওরা। প্রাসাদের একদিকের একটা দরজার বাইরে জড়ো হয়েছে একদল লোক। দেখে মনে হচ্ছে নিজেদের মধ্যে পরামর্শ করছে ওরা। এতক্ষণ ছায়ায় দাঁড়িয়েছিল, এবারে একটু সরে গিয়ে চাঁদের আলোয় দাঁড়ালো। মোট 8 জন ওরা, গুনলেন কেম্মাহ। সবাই সশস্ত্র। চাঁদের আলোয় চকচক করছে ওদের প্রত্যেকের বর্ষার ফলা। পরামর্শ শেষ হয়েছে ওদের। দেখে মনে হচ্ছে সিদ্ধান্তে আসতে পেরেছে। এখন বাগানের উপর দিয়ে চুপিসারে এগিয়ে আসছে প্রাসাদের ব্যক্তিগত ঘরগুলোর দিকে। সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নামলেন কেম্মাহ। রুয়ের কাছে গিয়ে জানালেন কি দেখেছেন। আপনার জায়গায় আমি থাকলে কঠোর হয়ে গেছে রুয়ের চেহারা। গড়াদের ফাঁক দিয়ে বর্ষা ছুঁড়ে ঘায়েল করতাম ওদের 2-1 জনকে। কাজটা কি ঠিক হতো? আমরা এখনও নিশ্চিতভাবে জানি না ওরা শত্রুপক্ষের লোক কিনা। হতে পারে ওরা বার্তাবাহক, আবার ওরা সৈন্য হতে পারে। রানীকে পাহারা দিতে এসেছে হয়তো। ওরা আসলে কারা জানার আগ পর্যন্ত একটু ধৈর্য ধরো। ওরা যে দরজার দিকে এগিয়ে আসছে সেটা বেশি মজবুত না। ইচ্ছা করলে ভেঙে ফেলতে পারবে দরজাটা। তখন লড়াই হবে 8 জনের বিরুদ্ধে 1 জন। যদি আমার কিছু হয়ে যায়, রানী রিমা আর রাজকুমারী নেফরাকে বাঁচাবেন কিভাবে? বাঁচানোর কোনো উপায় নেই। কাজেই দেবতাদের কাছে প্রার্থনা করো, তারা যেন এত শক্তি দেন তোমাকে যাতে ওই লোকরা হামলা করলে সামাল দিতে পারো। প্রাণ থাকা পর্যন্ত চেষ্টা করে যাব আমি। একটা চিন্তা খেলে গেল কেম্মাহর মাথায়। আচ্ছা মনে করো ওদেরকে তাড়িয়ে দিয়েছ তুমি। তারপর তোমাকে বলা হলো রানী রিমা, রাজকুমারী নেফরা আর এক ধাইমার বদলে সাধারণ এক চাষার বউ, 8 পৌরে এক মিশরী মহিলা আর এক ক্ষেতমজুরের নবজাতক মেয়ের সঙ্গে পালিয়ে যেতে হবে। পারবে কাজটা করতে? মনে হয় পারবো। আশ্চর্য হবে না তো? না, হব না, কারণ আমার বিস্ময়বোধ কম। তাছাড়া এখান থেকে চলে যেতে পারলে ভালোই লাগবে, কারণ থেবানদের বিশ্বাসঘাতকতা দেখতে দেখতে মনটা বিষিয়ে গেছে। টাকা পয়সা, ক্ষমতা আর উচ্চতর সামাজিক অবস্থানের লোভে যারা রাতারাতি পরিণত হয়েছে আপেপের পাচাটা কুকুরে, তাদের চেহারা দেখতেও ঘেন্না হয় আমার। কোথায় যাবেন আপনারা? বাগানের সঙ্গে ব্যক্তিগত যেটি আছে সেখানে আমাদের জন্য অপেক্ষা করার কথা একটা জাহাজের।
টাও নামের এক লোক ওটার ক্যাপ্টেন। সূর্য ওঠার 2 ঘন্টা আগে আমাদেরকে নিতে আসবেন তিনি। ওখানে একটা সমাধি আছে, জানো নিশ্চয়? ওটার কাছে যাওয়ার কথা আমাদের। হ্যাঁ জানি, কিন্তু কথা শেষ না করে থেমে গেল রু। কান পেতেছে। শুনতে পাচ্ছেন? বলল ফিসফিস করে। কারা যেন আসছে, মনে রেখো। ফিসফিস করলেন কেম্মাহ। আক্রান্ত হওয়ার আগে হামলা করা যাবে না। দৌড়ে চলে গেলেন পর্দার আড়ালে। তার ছুটন্ত পায়ের আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল রিমার। উঠে বসলেন তিনি, চোখে মুখে প্রশ্ন। 8 জন লোক এসেছে, উত্তরটা দিলেন কেম্মাহ। ওরা ভালো না খারাপ জানি না, ওদের উদ্দেশ্য কি তাও জানি না। তাড়াতাড়ি কাপড় বদলে ফেলুন, টাওয়ের দেয়া পোশাক আর আলখাল্লা পরে ফেলুন। দয়া করে কথা বাড়াবেন না, যা বলছি তা করুন জলদি। কেম্মাহর চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন রিমা, তারপর ঝটপট কাজ শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি রানী থেকে হয়ে গেলেন চাষার বউ। নেফরা রাজকুমারী থেকে হয়ে গেল চাষার মেয়ে, আর লেডি কেম্মাহ হয়ে গেলেন 8 পৌরে এক মিশরীয় রমণী। টাইয়ের গাটি খালি হয়ে গেছে, সেটার ভিতরে ঝটপট রানীর মুকুট, রাজদণ্ড ইত্যাদি ভরে ফেললেন কেম্মাহ। রানীর গহনাগুলো ভরলেন, কাজে লাগতে পারে ভেবে কিছু স্বর্ণমুদ্রা নিলেন। তাকিয়ে তাকিয়ে কেম্মাহর কাজ দেখছেন রিমা। এখন এই ভারী গাড়টি বহন করবে কে? আছে একজন। কেম্মাহ, আমাদের জীবন যখন বিপন্ন, তখন ওই স্বর্ণমুদ্রা আর অলংকার কার জন্য নিচ্ছেন? রাজকুমারী নেফরার জন্য। কারা যেন সমানে লাথি মারছে অন্দরমহলে ঢোকার দরজায়। খোলো, হুঙ্কার ছাড়ল ওদের একজন। খোলো বলছি, পারলে তোরাই খোল। পাল্টা হুঙ্কার ছাড়ল রু। কিন্তু জেনে রাখিস, দরজা ভেঙে যে আগে ঢুকবে সে আগে মরবে। আমরা রানী আর রাজকুমারীকে নিয়ে যেতে এসেছি। কোথায়? এমন এক জায়গায় যেখানে এখানকার চেয়েও বেশি নিরাপদে থাকতে পারবেন তারা। সাক্ষাৎ জম হয়ে দাঁড়িয়ে আছি আমি। আমার চেয়ে বেশি নিরাপত্তা কে দিতে পারে রানীকে? কিছুক্ষণের নীরবতা, তারপর আবার শোনা যেতে লাগলো বাড়ির শব্দ। এবার কুড়াল ব্যবহার করছে লোকগুলো, একের পর এক কোপ মারছে দরজায়। একটু পর থেমে গেল সব আওয়াজ। কিছুক্ষণের মধ্যেই শোনা গেল ভোঁতা কিন্তু ভারী আরেকটা শব্দ। এবার বোধ হয় গাছের গুঁড়ি ব্যবহার করছে ওরা। ওটা বয়ে নিয়ে ছুটে এসে ওটা দিয়ে জোরে গুঁতো মারছে দরজায়। কিছুক্ষণের মধ্যেই কবজা থেকে আলগা হয়ে গেল পাল্লা। কোনো কিছু বিধ্বস্ত হলে যেরকম আওয়াজ হয় সেরকম শব্দ তুলে ছিটকে পড়ে গেল একপাশে। চিলের মতো ছো মেরে ঘুমন্ত নেফরাকে তুলে নিলেন রিমা, জড়িয়ে ধরলেন বুকের সঙ্গে। তারপর এক ছুটে গিয়ে লুকালেন অন্ধকার এক কোণায়। এক লাফে পর্দার কাছে হাজির হলেন কেম্মাহ। ফাঁক দিয়ে দেখছেন কি হচ্ছে সিঁড়ির কাছে। ছুঁড়ে মারার ভঙ্গিতে উঁচু করে ধরে রেখেছেন বর্ষাটা। সিঁড়ির মাথায় অন্ধকার এক জায়গায় দাঁড়িয়ে আছে রু। ওর ডান হাতে একটা বর্ষা, বা হাতে হাতকুড়াল আর ছোট একটা ঢাল। আলো আধারির পটভূমিতে ভয়ঙ্কর দেখাচ্ছে ইথিওপিয়ান ওই দত্তকে। তলোয়ার হাতে নিয়ে লম্বা একটা লোক হাজির হলো সিঁড়ির গোড়ায়। দরজা ভেঙে গেছে, চাঁদের আলোয় ভেসে যাচ্ছে ওই জায়গা। রূপালি আলোর প্রতিফলনের কারণে চকচক করছে লোকটার বন। রূপালি আলোয় চকচক করে উঠল অন্য কিছু একটা। রুর বর্ষার ফলা। ওটা সজোরে ছুঁড়ে মেরেছে সে। বিদ্যুৎ চমকের মতো ছুটে যাচ্ছে ওটা বর্ণ পরিহিত লোকটার দিকে। বর্ণ ভেদ করে লোকটার বুক এফোর ওফর করে দিল ধারালো ফলা। না দেখলে বিশ্বাস হয় না। হুড়মুড় করে পড়ে গেল লোকটা। দরজার ব্রোঞ্জের কবজার সঙ্গে বাড়ি লেগে ঝনঝন আওয়াজ তুলল ওর বর্ম। লোকটার পড়ে থাকার ভঙ্গি দেখে ওকে একটা স্তূপ বলে মনে হচ্ছে। ওকে টেনে একপাশে সরিয়ে দিল ওর কয়েকজন সঙ্গী। সতর্ক হয়ে গেছে ওরা, অপেক্ষা করছে, বোঝার চেষ্টা করছে প্রতিপক্ষের সঠিক সংখ্যা কত। অপেক্ষা করছে রুও। হাতকুড়ালটা ডান হাতে নিয়েছে সে, উঁচিয়ে ধরে একটু ঝুঁকে দাঁড়িয়ে আছে। ঢালটা বাঁ হাতে তুলে ধরেছে মাথার কাছে, আড়াল করেছে মাথাটা। হঠাৎ চিৎকার করতে করতে সিঁড়ি বেয়ে ছুটে এলো একটা লোক। হাতে ধরা তলোয়ার দিয়ে সজোরে কোপ মারল রুকে। ঢাল দিয়ে আঘাতটা ঠেকালো রু।
ভয় জাগানো রণহুঙ্কার ছেড়ে কুড়াল দিয়ে প্রচণ্ড কোপ মারল লোকটাকে। টু শব্দ করারও সুযোগ পেল না লোকটা। একদিকে কাত হয়ে পড়ে গেল সিঁড়ির উপর। সিঁড়ি বেয়ে গড়িয়ে নেমে যাচ্ছে ওর মৃতদেহ। অকল্পনে একটা কাজ করে বসল রু এমন সময়। গেয়ে উঠল ইথিওপিয়ান একটা রণসঙ্গীত। রণসঙ্গীত গাইছে আর অবিশ্বাস্য দ্রুততা ও দক্ষতায় ডানে বায়ে সমানে চালাচ্ছে ওর হাত কুড়াল। একই সঙ্গে বিশাল শরীরটা নিয়ে নামছে সিঁড়ি দিয়ে। ওর সেই কুড়ালের এক একটা প্রাণঘাতী কোপে একে একে নিহত হচ্ছে হামলাকারীরা। একে একে লুটিয়ে পড়ছে ওরা সিঁড়ির উপর। নিথর দেহগুলোকে পায়ের তলায় পিষে পিষে এগোচ্ছে তো এগোচ্ছেই রু। থামাথামির কোনো লক্ষণ নেই। তারপরও সিঁড়িটা অনেক চওড়া, পুরোটা কভার দেয়া সম্ভব না রুর একার পক্ষে। ওর কুড়ালের কোপ এড়িয়ে অন্দরমহলের দিকে ছুটে এলো এক হামলাকারী। পর্দা সরিয়ে ঢুকতে যাবে এমন সময় দেখতে পেল কেম্মাহকে। থমকে গেল। চোখে চোখ রেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন দুজনে। লোকটাকে চিনতে পেরেছে কেম্মাহ, জনক থেবান লর্ড। এই লোক কয়েকদিন আগে খেপেরার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে আটিদের বিরুদ্ধে। অথচ আজ ওদের টাকা খেয়ে ওদের দ্বারা প্ররোচিত হয়ে অপহরণ করতে এসেছে রানীকে। এত বড় বিশ্বাসঘাতকতা দেখে রাগে রক্ত চড়ে গেল কেম্মাহর মাথায়। এক লাফে আগে বাড়লেন তিনি। বর্ষাটা দু হাতে ধরে সজোরে ঢুকিয়ে দিলেন লোকটার গলায়। চিত হয়ে পড়ে গেল লোকটা। জবাই করা মুরগির মতো ছটফট করছে। এগিয়ে গিয়ে লোকটার মাথায় সজোরে লাথি মারলেন কেম্মাহ। তারপর লোকটার মুখে থুতু ছিটিয়ে দিয়ে বললেন, মর কুত্তা, মর। তোর মতো বিশ্বাসঘাতকদের এই পরিণতি হওয়া উচিত। কিছুক্ষণের মধ্যেই মারা গেল লোকটা। অন্দরমহলের পর্দাটা এমনভাবে সরে গেল যে দেখে মনে হলো সেটার উপর আঘাত হেনেছে ঝোড়ো বাতাস। গোবরাটে দেখা যাচ্ছে রুকে। রক্তে গোছল হয়ে গেছে ওর। হাঁপাতে হাঁপাতে বলল, 6 জনকে খতম করেছি। আরেকজন কিভাবে যেন আমাকে ফাঁকি দিয়ে মেঝেতে পড়ে থাকা লাশটা দেখে যা বোঝার বুঝে নিল। ভালো, খুব ভালো। এতদিন মেয়ে মানুষ দেখা মাত্র নাক ছিটকেছি। আজ থেকে ভালো কিছু ভাবার চেষ্টা করব ওদের ব্যাপারে। যা হোক, জলদি করতে হবে আমাদেরকে। একটা কুত্তা বেঁচে গেছে, পালিয়েছে সে। মনে হয় খবর দিয়ে আনতে গেছে বাকিদেরকে। ওটা কি, মদের বোতল নাকি? দিন তো খাই। পারলে একটা আলখাল্লাও দিন। আমাকে এই অবস্থায় দেখলে নির্ঘাত মূর্ছা যাবেন রানী। আহত হয়েছ নাকি? মদের বোতলটা রুর হাতে ধরিয়ে দিলেন কেম্মাহ। না, একটা আছরও পড়েনি। ঢকঢক করে কিছু মদ গিলল রু। তারপর কেম্মাহর বাড়িয়ে দেয়া আলখাল্লাটা টেনে টুনে পরে নিল কোনো রকমে। এটা দেখি ছোট হয়ে গেছে আমার গায়ে। টানতে টানতে ওটা কিসের গাঁটটি নিয়ে আসছেন লেডি কেম্মাহ? যা জেনে কাজ নেই। তোমার দায়িত্ব হচ্ছে এটা বহন করা। মনে রেখো, তুমি একজন যোদ্ধা না, বরং একজন কুলি। নাও, গাঁটটিটা কাঁধে নাও। সাবধান, মিশরের রানীর মুকুট আছে ওটার ভেতরে। রানী, বেরিয়ে আসুন এবার। পথ আপাতত পরিষ্কার। একজন বাদে হামলাকারীদের সবাই মারা গেছে। ধন্যবাদ যদি দিতেই হয়, তাহলে রুর হাত কুড়ালটাকে দিতে হবে। আড়াল ছেড়ে বেরিয়ে এলেন রিমা, কোলে নেফরা। গোবরাটের কাছে পড়ে থাকা লাশটা দেখে কুঁকড়ে গেলেন। কি যেন বললেন বিড়বিড় করে। লাশটার দিকে এগিয়ে গেলেন কেম্মাহ। পড়ার সময় যে কোনো কারণেই হোক একদিকে অনেকখানি সরে গেছে মৃত লর্ডের বম। ওখানে গুজে রাখা রোল করা একখণ্ড পাপিরাস দেখা যাচ্ছে। ঝুঁকে পড়ে ওটা বের করে নিলেন কেম্মাহ। খুলে চোখ বোলালেন দ্রুত। মৃত লর্ডকে সম্বোধন করে লেখা হয়েছে ওটা। প্রধান পুরোহিত সহ আরও কয়েকজনের সিলমোহর দেখা যাচ্ছে। লিখিত বার্তায় বলা হয়েছে, দেবতাদের দোহাই দিয়ে এবং মিশরের মঙ্গলের খাতিরে আমরা আপনাকে আদেশ করছি, ব্যাবিলনিয়ান রিমা আর তার মেয়ে নেফরাকে আমাদের কাছে নিয়ে আসুন। সম্ভব হলে জীবিত, না হলে মৃত, যাতে তাদেরকে আমাদের প্রতিজ্ঞা অনুযায়ী তুলে দিতে পারি মহান অ্যাপেপির হাতে। কথাগুলো পড়ে রানীকে শোনালেন কেম্মাহ। কাঁপছেন রিমা। এক হাতে ধরে রেখেছেন নেফরাকে, আর এক হাতে ধরেছেন কেম্মাহকে। বললেন, বিশ্বাসঘাতক দিয়ে ভরা এই দেশে আসার আগে মরণ হলো না কেন আমার? আরও কিছুক্ষণ যদি থাকেন প্রাসাদে,
ঠিকই মরণ হবে আপনার। বললেন কেম্মাহ, জলদি চলুন। আরও বিশ্বাসঘাতক এখনও বেঁচে আছে থেবেসে, কিন্তু প্রচণ্ড মানসিক আঘাতে যেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছেন রানী। এক পাও এগোতে পারলেন না তিনি। ধপ করে বসে পড়লেন মেঝেতে। ঘুমান্ত নেফরাকে চট করে ধরে ফেললেন কেম্মাহ। তারপর আঁকড়ে ধরলেন বুকের সঙ্গে। কি করতে হবে তা জানিয়ে দিলেন রুকে। রানীকে না হয় কাঁধে তুলে নিলাম আমি, বলল রু। কিন্তু গাঁটরিটার কি হবে? ওটা ফেলে যাব? না, ওটা ফেলে যাওয়া যাবে না। ওটা তোমার মাথায় তুলে নাও রু। কুলিরা যেভাবে বোঝা বহন করে সেভাবে। রাজকুমারীকে এক হাত দিয়ে সামলাচ্ছি আমি, আর এক হাত দিয়ে ধরে রাখবো গাঁটরিটা যাতে পড়ে না যায় ওটা। বিশাল দুই হাত দিয়ে রানীকে অনায়াসে কাঁধে তুলে নিল রু। তারপর গাঁটরিটা তুলে নিল মাথায়। নামতে শুরু করলো সিঁড়ি দিয়ে। ভাঙা দরজাটা পার হয়ে বেরিয়ে এলো বাইরে চাঁদের আলোয়। সঙ্গে আঠার মতো সেটে আছেন কেম্মাহ। খোলা জায়গাটা পার হচ্ছেন তারা। বাগান ছাড়িয়ে গিয়ে হাজির হবেন তালগাছগুলোর কাছে। এমন সময় ঘুম ভেঙে গেল নেফরার। নিচু গলায় কেঁদে উঠল সে। ওকে চটপট আলখাল্লার ভিতরে চালান করে দিলেন কেম্মাহ। চাপা পড়ে গেল কান্নার আওয়াজ। তালগাছগুলোর ছায়ায় গিয়ে দাঁড়ালেন তারা। কি মনে হয় ঘাড় ঘুরিয়ে তাকালেন কেম্মাহ। সঙ্গে সঙ্গে যেন দম আটকে গেল তার। অনেকগুলো লোক একসঙ্গে ছুটে যাচ্ছে প্রাসাদের অন্দরমহলের দিকে। আমরা যে পালিয়ে গেছি, নিচু গলায় বললেন তিনি রুকে। তা বুঝতে বেশি সময় লাগবে না ওদের। চলো। ইচ্ছা ও সক্ষমতা দুটোই থাকার পরও দ্রুত পা চালাতে পারছেন না রু। কারণ কেম্মাহ, সে যত জলদি হাঁটবে তত পিছিয়ে পড়বেন তিনি। শেষে গাঁটরিটা পড়ে যাবে রুর মাথা থেকে। নিশুতি রাতে মুকুটসহ অন্য ধাতব জিনিসগুলোর পতনের আওয়াজ শোনাবে কোনো কিছু বিধ্বস্ত হওয়ার শব্দের মতো। তারপর বাকিটা ভাবতে চাইল না রু। সমাধিটার কাছে এসে পড়েছে ওরা। এত উত্তেজনা আর সামলাতে পারছেন না কেম্মাহ। ধপ করে বসে পড়লেন তিনি ওটার এক কোণায়। একটা তালগাছের আড়াল থেকে বেরিয়ে এলেন টাউ। বললেন, নির্ধারিত সময়ের অনেক আগেই চলে এসেছেন লেডি কেম্মাহ। একই কথা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। হাঁপাচ্ছেন কেম্মাহ। আমাদের জন্য ভালো খবর আছে। নীলনদের বাতাস বইছে। দেখা যাচ্ছে আপনারা তিনজনই এসেছেন, কিন্তু রুকে আপদমস্তক দেখছেন টাউ। এই লোককে তো চিনলাম না। ওর নাম রু, আমাদের দেহরক্ষী। খালি হাতে আপনার শরীরের সব হাড় ভেঙে ফেলতে পারবে সে, কোনো সন্দেহ নেই। রুকে আরেকবার আপদমস্তক দেখলেন টাউ। তবে হাড় ভাঙাভাঙি নিয়ে পরেও কথা বলা যাবে। আপাতত জলদি চলুন আমার সঙ্গে। গাঁটরিটা রুর মাথা থেকে নামালেন তিনি। তুলে নিলেন নিজের কাঁধে। আরেক হাত দিয়ে ধরলেন কেম্মাহকে। এগিয়ে যাচ্ছেন জেটির দিকে। কয়েক ধাপ সিঁড়ি নেমে গেছে নীলনদের পানিতে। সেগুলোর সঙ্গেই ভাসছে একটা নৌকা। সঙ্গে যারা আছে তাদের সবাইকে নিয়ে ওটাতে উঠে পড়লেন টাউ। বৈঠা তুলে নিলেন হাতে। বৈঠা বেয়ে এগিয়ে যাচ্ছেন দূরে নোঙর করে রাখা তার জাহাজের দিকে। ওটার কাছাকাছি গিয়েছেন এমন সময় তুলে নেওয়া হলো নোঙর। ভিতর থেকে ছুঁড়ে দেওয়া হলো একটা দড়ি। খপ করে দড়িটা ধরে ফেললেন টাউ। বেঁধে ফেললেন গলুইয়ের সঙ্গে। নামিয়ে দেওয়া হলো দড়ির একটা মই। ওটা বেয়ে জাহাজের ডেকে উঠে পড়লেন তারা সবাই। পাল তোলো, চিৎকার করে আদেশ দিলেন টাউ। জি ক্যাপ্টেন, জবাব দিল একটা কণ্ঠ। জোরালো দক্ষিণা বাতাসের ধাক্কায় মিনিট তিনেকের মধ্যেই নীলনদের বুক চিরে এগোতে শুরু করলো জাহাজটা। একটা কেবিনে শুইয়ে দেওয়া হয়েছে রানীকে। তার সঙ্গেই আছে নেফরা। পাশের কেবিনটা বরাদ্দ করা হয়েছে কেম্মাহর জন্য। ডেকে দাঁড়িয়ে আছেন টাউ। তাকিয়ে আছেন জেটির দিকে। দেখছেন সেখানে জ্বলন্ত লণ্ঠন হাতে উত্তেজিত ভঙ্গিতে ছোটাছুটি করছে বেশ কয়েকজন লোক। বুঝতে অসুবিধা হয় না তালগাছগুলোর আড়ালে আর সমাধিটার আশেপাশে কাদেরকে খুঁজছেন ওরা। টাউ এর পাশে এসে দাঁড়ালো রু। ওর দিকে তাকালেন টাউ। ওকে দেখলেন কিছুক্ষণ। তারপর বললেন, এই যে মানুষের হাড় ভাঙার ওস্তাদ। কেন যেন মনে হচ্ছে আমাকে বলার মতো খাসা একটা গল্প
আটকে আছে তোমার মুখে। কিছু খাবার আর এক পাত্র মদ যদি দিই তোমাকে, তোমার জিভ কি আলগা হবে? 4 স্ফিংস এর মন্দির। নীল নদের বুক চিরে দিনের পর দিন ধরে এগিয়ে চলেছে টাউয়ের জাহাজ। রাতের বেলায় অথবা নদে যখন বাতাস থাকে না, তখন তীরের কাছে এমন কোনো জায়গায় নোঙর ফেলা হয় যার কাছাকাছি কোনো শহর নেই, বরং যা যতটা সম্ভব নির্জন। দুবার নোঙর ফেলা হলো দুটো মন্দিরের কাছে। যুদ্ধে জয়লাভ করার পর বিজয়ের বিকৃত আনন্দে মন্দির দুটো ধ্বংস করে দিয়েছে আটিরা। এখন পর্যন্ত মেরামত করা হয়নি। যে জায়গায় একবার মানব বসতি গড়ে ওঠে তা বোধ হয় কখনোই জনমানব শূন্য হয় না। কাজেই যত নির্জন জায়গার কাছেই নোঙর ফেলার চেষ্টা করুক না কেন, তাও কারো না কারো সঙ্গে দেখা হয়। জাহাজ ভিড়ছে, কাছে গেলে কিছু না কিছু বেচা বিক্রি হবেই ভেবে খাবার আর টুকটাক জিনিস নিয়ে আসে আজব কিছু লোক। তাদের কেউ পুরোহিত, ধ্বংসপ্রাপ্ত কোনো সমাধির কাছে পিঠে কাটিয়ে দিচ্ছে নিঃসঙ্গ জীবন। কেউ বেশ্যা, শরীর বেচতে চায়। কেউ দাগি আসামি, লুটের মাল ভালো মন্দ যাই হোক না কেন গছাতে চায়। তবে যারাই আসে তারা সম্ভ্রান্তের দৃষ্টিতে দেখে টাউকে, কারণ নীল নদের বুকে বাণিজ্য জাহাজ চালানোর অনুমতি দেয়া হয় না যাকে তাকে। তার সঙ্গেই বেশিরভাগ সময় কথা বলে ওরা। ফারাও ক্ষেপেররা নিহত হওয়ায় মনে যে চোট পেয়েছেন রিমা, তা কাটিয়ে উঠতে পারেননি এখনও। তাকে দেখলে মনে হয় তার শরীরে কোনো আত্মা নেই। তার মনের ক্ষত আরও গভীর হয়েছে, কারণ যাদেরকে তার স্বামীর বন্ধু বলে মনে করতেন, যাদেরকে লর্ড হিসেবে সম্মান করতেন, তাদের বিশ্বাসঘাতক আর স্বার্থপর চেহারা দেখতে হয়েছে। ওই লোকগুলোরই কেউ না কেউ ক্ষেপেররার সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিল, কেউ না কেউ মন্ত্রণা পরিষদের সদস্য ছিল। ওদেরই 7 জনকে মরে পড়ে থাকতে দেখেছেন রিমা। যে রাতে পালিয়ে এসেছেন সে রাতে। অথচ বেঁচে থাকতে কত বিনয়ের সঙ্গে কথা বলেছে ওরা তার সঙ্গে। তার মন তাই বিষিয়ে গেছে। ইদানিং কোনো কিছুতেই আর আগ্রহ পাচ্ছেন না তিনি। নেফ্রাই এখন তার একমাত্র ধ্যান জ্ঞান। রুকে যথেষ্ট পছন্দ করেন তিনি, কিন্তু ইদানিং এড়িয়ে চলছেন ওকে, কারণ সে রাতে রক্তচাত অবস্থায় তাকে কাঁধে তুলে নিয়েছিল সে। তারপর থেকে ওর সামনে গিয়ে দাঁড়ালেই যেন রক্তের গন্ধ পান তিনি। এড়িয়ে চলছেন টাউকেও। খুব একটা কথা বলেন না তার সঙ্গে। পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে তার। মন খুলে কথা বলেন একমাত্র কেম্মাহর সঙ্গে, তাও আবার যখন ইচ্ছা করে তখন। মাঝে মধ্যে আলোচনা করেন কিভাবে এই অভিশপ্ত মিশর ছেড়ে নেফ্রাকে সঙ্গে নিয়ে যাওয়া যায় ব্যাবিলনে তার বাবার কাছে। বুঝতে পারছি মিশর অসহ্য লাগছে আপনার, একদিন বললেন কেম্মাহ, কিন্তু একটু ভেবে দেখুন, মিশরের দেবতারা শুধুই প্রাসাদ থেকে পথে নামিয়ে দেননি আপনাকে, ফুটফুটে একটা কন্যা সন্তানও দিয়েছেন তারা আপনাকে। তারা ইচ্ছা করলে বিশ্বাসঘাতকদের ফাঁদে আটকে ফেলতে পারতেন আপনাকে, কিন্তু অবিশ্বাস্য উপায়ে রক্ষা করেছেন। রাজকুমারী সহ এই জাহাজে নিরাপদে আছেন আপনি এখন। আরেকটা কথা, যদি আমার পক্ষে সম্ভব হতো অবশ্যই আপনাকে দিয়ে আসতাম ব্যাবিলনে, কিন্তু আফসোস সেটা সম্ভব না। যে জায়গা পাড়ি দিয়ে মিশর থেকে যেতে হয় ব্যাবিলনে, তা খুবই বিপজ্জনক আপনার জন্য। কাজেই ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। একদিন একটা ঘটনা ঘটল। মেমফিস আর বেশি দূরে নেই তখন। তাও এর ইচ্ছা ছিল সারাটা রাত জাহাজ চালিয়ে ভোরের আগে পৌঁছে যাবেন জায়গা মতো, যাতে লোকচক্ষু এড়িয়ে জাহাজ ঘাটে নামাতে পারেন রানীকে। কিন্তু বড় একটা নৌকা নিয়ে জাহাজের কাছে হাজির হলো এফএপির 2 জন অফিসার। জাহাজ থামাতে বলল। তাও ভেবে দেখলেন অফিসারদের কথা মতো কাজ করাটাই সব দিয়ে ভালো। যখন পাল নামিয়ে নেওয়া হচ্ছে, নোঙর ফেলা হচ্ছে, তখন পাশে দাঁড়ানো কেম্মাহকে চাপা গলায় বললেন তিনি, লেডি, নিখুঁত অভিনয় করার সময় এসে গেছে। মনে রাখবেন আপনি আমার বোন, আর রানী রিমা আমার বউ। অসুস্থ হয়ে শুয়ে আছে কেবিনে। তাড়াতাড়ি যান তার কাছে,
গিয়ে বলুন দুঃখ কষ্ট যা আছে তার মনে সব যেন আপাতত ভুলে যান তিনি। কালকেউটের মতো ধূর্ত হয়ে উঠতে হবে তাকে। রু, তোমার ওই হাত কুড়ালটা কোথাও লুকাও জলদি, তবে হাতের নাগালেই রেখো। যে কোনো সময় প্রয়োজন হতে পারে। মনে রেখো তুমি একটা দাস। অনেক টাকা খরচ করে তোমাকে কিনেছি আমি থেবেস থেকে। উদ্দেশ্য বাজারে বাজারে তোমার শক্তিমত্তা দেখিয়ে টাকা কামাই করা। অফিসাররা যদি কিছু জানতে চায় তোমার কাছে জবাব দেবে না, মিশরীয় ভাষা না জানার ভান করবে। জাহাজের সঙ্গে এসে লাগলো অফিসারদের নৌকাটা। দুজন অফিসারই যুবক, ঘুমে ঢুলুঢুলু করছে দুজনেরই চোখ। হাই তুলছে ওরা একটু পরপর। দাঁড় বাইছে আটপৌরে চেহারার এক লোক, এবং এত রাতেও ওই কাজ থেকে নিস্তার পাচ্ছে না বলে যার পরে নাই বিরক্ত সে। দেখে হাজির হলো দুই অফিসার। প্রথমেই খোঁজ করলো ক্যাপ্টেনের। ওদের সামনে গিয়ে দাঁড়ালেন টাউ। পোশাক এলোমেলো হয়ে আছে তার। ক্ষণক্ষণে গলায় বললেন, আপনাদের আগমনের কারণ জানতে পারি? প্রশ্ন করার কথা আমাদের, মনে করিয়ে দেওয়ার ঢঙে বলল এক অফিসার। আপনার না, কে আপনি? এটা কিসের জাহাজ? আমার নাম টাউ। আমি একই সঙ্গে এই জাহাজের ক্যাপ্টেন এবং একজন ব্যবসায়ী। কিসের ব্যবসা? এক শহর থেকে আরেক শহরে পণ্য পরিবহনের ব্যবসা। সাধারণত শস্য নিয়ে যাই, গরু বাছুর নিয়ে ফিরি। এবার কয়েকটা বাছুর আছে আমার সঙ্গে, তাগড়া ষাঁড়ের বাচ্চা সব কটা। আপনারা খদ্দের নাকি? যদি হন ইচ্ছা হলে বাছুরগুলো দেখতে পারেন। ও, আমাদেরকে দেখে তাহলে গরু ব্যবসায়ী বলে মনে হচ্ছে আপনার? কাগজপত্র দেখান, সঙ্গেই আছে। একখণ্ড পাপাইরাস বের করলেন টাউ, বাড়িয়ে ধরলেন অফিসারদের দিকে। মেমফিস এবং অন্যান্য শহরের ট্রেড মাস্টারদের সিলমোহর আছে সেটাতে। সিলমোহরগুলো ভালো মতো দেখল দুই অফিসার, তারপর পাপাইরাসটা ফিরিয়ে দিল। একজন বলল, কে কে আছে আপনার সঙ্গে? বললেন টাউ। বউ আর বাচ্চা আর একটা বোন। অফিসারের কণ্ঠে সন্দেহ। আমরা দুজন মহিলা আর একটা বাচ্চাকেই খুঁজছি। আপনার সঙ্গে যারা আছে তাদেরকে দেখা দরকার। বাদ দাও তো, হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করলো অন্য অফিসার। এই জাহাজটাকে দেখতে কোনো রানীর যুদ্ধ জাহাজের মতো লাগছে নাকি তোমার? মনে নেই ঠিক কী রকম জাহাজ খুঁজতে বলা হয়েছে আমাদেরকে? বেশিক্ষণ হয়নি, পেট ভরে খেয়েছি। বাছুরগুলোর দুর্গন্ধে বমি আসছে আমার। যুদ্ধ জাহাজ স্যার, কথাটা ধরলেন টাউ। যুদ্ধ জাহাজের কথা বললেন। ওরকম একটা জাহাজ আসছিল আমাদের পিছন পিছন। তখন নদের যে জায়গায় ছিলাম সেখানে পানির গভীরতা কম, তাই হঠাৎ একটা চড়ায় আটকা পড়ে জাহাজটা। আমিও আর দেখতে পাইনি ওটাকে। এখনও মনে হয় আটকা পড়ে আছে। মেমফিসে কখন যে পৌঁছাতে পারবে ওটা কে জানে। ওটা দেখতে কেমন? এক কথায় যদি বলি, চমৎকার। ডেকের উপর অনেক সশস্ত্র লোক। শুনেছি ওটার আসল গন্তব্য মিশরের দক্ষিণ সীমান্তের শহর সিউত। কিন্তু থাক, কথা বাড়িয়ে লাভ নেই। আসুন, আমার বউ আর বোনকে দেখতে চেয়েছেন, এদিকে আসুন। যুদ্ধজাহাজের খবরটা এতই কৌতূহলী করে তুলেছে দুই অফিসারকে যে টাউয়ের পেছন পেছন যাচ্ছে ওরা ঠিকই, কিন্তু অন্যমনস্ক হয়ে পড়েছে। জ্বলন্ত একটা লণ্ঠন হাতে নিয়েছেন টাউ। গিয়ে হাজির হলেন রানী রিমার কেবিনের দরজায়। লণ্ঠনটা এক হাতে ধরে রেখে আরেক হাতে পর্দা সরিয়ে দিলেন যাতে উঁকি দিয়ে দেখতে সুবিধা হয় অফিসারদের। ওদেরকে শুনিয়ে শুনিয়ে বলছেন, লণ্ঠনটাকে ভূতে ধরে না কেন? এটা একেবারে অকেজো হয়ে যায় না কেন? টিমটিম করে জ্বলার চেয়ে না জ্বলা অনেক ভালো। এক হাতের তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে নাকের একদিকে চিমটি কাটতে কাটতে উকি দিল এক অফিসার। ওর মাথার কাছে একটুখানি ফাঁকা জায়গা পেয়ে সেদিক দিয়ে নিজের মাথা গলিয়ে দিল অন্যজন। লণ্ঠনের অনুজ্জ্বল আলোয় কেবিনের ভিতরের অন্ধকার কমেনি, বরং আরও বেড়েছে বলে মনে হচ্ছে। প্রথমেই দেখা গেল কেম্মাহকে। আটপৌরে আর নোংরা কাপড় পরে সেই গাঁটটির উপর বসে আছেন তিনি। লাউয়ের শুকনো খোলস দিয়ে বানানো পাত্রে দুধের সঙ্গে পানি মেশাচ্ছেন। গাঁটটির ভেতরে কী আছে তা কল্পনা করতে পারল না দুই অফিসারের একজনও, পারার কথাও না। কেম্মাহর পেছনে ছেঁড়া খোরা একটা গদিতে উসখুস তুলে আধশোয়া হয়ে আছেন রিমা। বুকের কাছে জড়িয়ে ধরে আছেন বান্ডিলের মতো দেখতে কি যেন। লণ্ঠনটা নিভে গেল এমন সময়। এই অকর্মার দল! ধমক দিয়ে উঠলেন টাউ, কিন্তু কাকে ধমকাচ্ছেন তা বোঝা গেল না ঠিক।
তোরা কি লণ্ঠনে ঠিকমতো তেলও ভরতে পারিস না? মান ইজ্জত আর কিছু থাকলো না আমার। যা জলদি তেল ভরে নিয়ে আয়। উত্তেজিত হওয়ার দরকার নেই, বলল এক অফিসার। আমাদের যা দেখার ছিল দেখা হয়ে গেছে। আশা করি নির্বিঘ্নেই মেমফিসে পৌঁছাতে পারবেন আপনি। বেশি দামে বেচতে পারবে বাছুরগুলো। ডেকের উদ্দেশ্যে পা বাড়িয়েছিল, কিন্তু থমকে গেল হঠাৎ। টাউয়ের বুকের খাঁচায় বাড়ি মারল তার হৃৎপিণ্ডটা। অনতি দূরে দাঁড়িয়ে আছে রু। কুঁজো হয়ে নিজের দানবীয় শরীরটা গোপন করার চেষ্টা করছে সে। তারপরও ধরা পড়ে গেছে অফিসারের চোখে। বিশাল দেহি কালো এক লোক। ধীরে ধীরে বলল অফিসারটা, গুপ্তচর মারফত কি যেন জেনেছি আমরা। থেবেসের প্রাসাদে আমাদের কয়েকজন বন্ধুকে একাই খতম করে দিয়েছে এক কৃষ্ণাঙ্গ। এই সোজা হয়ে দাঁড়াও তো। কাজটা করতে যাচ্ছিল রু, কিন্তু সঙ্গে সঙ্গে কথা বলে উঠলেন তাও। বিজাতীয় ভাষা যা আসছে তার মুখে তাই আওড়াচ্ছেন। ভাবখানা এমন অফিসারের কথা অনুবাদ করে শোনাচ্ছেন রুকে। বুক চিতিয়ে দাঁড়ালো রু। বিশাল দেহি শব্দটা আসলে কম হয়ে গেছে ওই লোকের জন্য। আবার বলল অফিসারটা, সে আসলে একটা দানব। বুকের ছাতিটা দেখো, ওর হাত দুটো দেখো। ক্যাপ্টেন, ওই দানব আসলে কে? একটা সওদাগরি জাহাজে ওর মতো কারো থাকার মানে কি? তাও বললেন, লর্ড, ওকে আমার কি বলবো, আবিষ্কার বলতে পারেন। আবিষ্কার? জি। এবার বাণিজ্য করতে গিয়ে এক জায়গায় খুঁজে পেয়েছি ওকে। আমার কাছে জমানো টাকা যা ছিল তার প্রায় সব খরচ করে কিনে নিয়েছি। সে আসলেই একটা দানব। প্রচণ্ড শক্তি ওর গায়ে। শক্তির খেলা দেখাতে পারে সে। ইচ্ছে আছে বড় বড় শহর যেমন ট্যানিস বা মেমফিসের বাজারে বাজারে ঘুরবো ওকে নিয়ে। ওকে দিয়ে খেলা দেখিয়ে টাকা কামাই করব। তাই এই দানব দেখি তো কি খেলা পারো তুমি? মাথা নাড়লেন টাও। লর্ড, লোকটা ইথিওপিয়ান, মিশরীয় ভাষা বোঝে না। একটু দাঁড়ান, ওকে বুঝিয়ে বলছি আমি। আরও একবার বিদেশি ভাষা বলার অভিনয় করতে হলো টাউকে। কথাগুলো শুনে মনে হলো প্রাণ সঞ্চারিত হয়েছে রুয়ের শরীরে। মাথা ঝাঁকালো সে, দাঁত বের করে নিঃশব্দে হাসছে। পর মুহূর্তে চোখের পলকে লাফিয়ে আগে বাড়ল। সিংহের মতো থাবা চালিয়ে দুই হাতে আঁকড়ে ধরেছে দুই অফিসারের জামার নেক ব্যান্ড। একটুও দেরি না করে ওদেরকে শূন্যে তুলে ফেলল। ওরা যেন ওর তুলনায় শিশু। ওদের পিলে চমকে দিয়ে হেসে উঠল হা হা করে। পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে জাহাজের এক কিনারার দিকে। সেখানে গিয়ে থামল। এখনও নেকব্যান্ড ধরে ঝুলিয়ে রেখেছে দুই অফিসারকে। জাহাজের কিনারা দিয়ে বের করে পানির উপর ধরল ঝুলন্ত শরীর দুটো। ভাবখানা এমন পানিতে ফেলে দেবে ওদেরকে। চিৎকার করে উঠল দুই অফিসার। ভিনদেশে ভাষায় চিৎকার করছেন টাও। টেনে সরিয়ে আনার চেষ্টা করছেন রুকে, কিন্তু এক চুল নড়াতে পারছেন না। দানবটার কানের কাছে একের পর এক আদেশ দিয়ে যাচ্ছেন। ঘাড় ঘুরিয়ে তাকালো রু। দেখে মনে হচ্ছে আশ্চর্য হয়েছে। এখনও পানির উপর ঝুলিয়ে রেখেছে দুই অফিসারকে। ওর ভাব দেখলে মনে হয় ওদেরকে জাহাজের তলায় ছুঁড়ে ফেলতে পারলে খুশি হবে। কিন্তু হঠাৎ করেই যেন বুঝতে পারল টাওয়ের কথা। অফিসারদেরকে ডেকের উপর নিয়ে এসে সেরে দিল নেক ব্যান্ড। ডেকের উপর আসছে পড়ল দুই অফিসার। খেলা দেখেছেন স্যার? গদগদ কণ্ঠে বললেন টাউ। ওটা আসলে ওই দানবের প্রিয় খেলাগুলোর একটা। এগিয়ে গেলেন, উঠে দাঁড়াতে সাহায্য করছেন দুই অফিসারকে। শুধু হাত দিয়েই না, দাঁত দিয়ে যে কারো জামা কামড়ে ধরে লোকটাকে শূন্যে তুলে ফেলতে পারে সে। দেখাতে বলবো? না না, আটকে উঠল এক অফিসার। বেকায়দায় পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে বলে ডলছে জায়গাটা। ওই মহাদানবের খেলা আর দেখতে চাই না আমরা। জন্তুটাকে আমাদের থেকে দূরে থাকতে বলুন। আরেকটা কথা, শক্তির খেলা সাবধানে দেখাতে বলবেন ওকে, কারণ ওসব দেখিয়ে শেষ পর্যন্ত জেলে যাবে সে। সঙ্গে যাবেন আপনিও। আমরা এখন আমাদের নৌকায় উঠব, বলল অন্য অফিসার। দানবটাকে দূরে যেতে বলুন। অফিসারদের নৌকা চলে গেছে অনেকক্ষণ আগে। মেমফিসের জেটির দিকে এগিয়ে চলেছে টাউয়ের জাহাজ। নীল নদের বাতাসে ভেসে বেড়াচ্ছে পাতলা কুয়াশা। কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। জাহাজের হাল ঘোরানোর হাতলের কাছে হাজির হলো রু। বলল, লর্ড টাউ, ওই দুই অফিসারকে পানিতে ফেলে দিতে বাধা দিলেন কেন বুঝলাম না। ডুবে মরা মানুষ কাউকে কোনো কিছু বলতে পারে না।
এখন একটা যুদ্ধ জাহাজের খোঁজ শুরু করবে ওরা, কিন্তু আমরা যে আসলে ধাপ্পা দিয়েছি ওদেরকে তা টের পেতে বেশি সময় লাগবে না ওদের। আশা করছি যতক্ষণে টের পাবে ওরা ধাপ্পাবাজিটা, ততক্ষণে আসল জিনিস খালাস হয়ে যাবে আমার জাহাজ থেকে। আর 2 অফিসারকে পানিতে ফেলে দিলে ভালো হতো না মোটেও। ওদের সঙ্গে একজন মাঝিও ছিল। লোকটা ফিরে গিয়ে যদি বলতো একটা জাহাজে ওঠার পর থেকে অফিসার 2 জন লাপাত্তা, তাহলে কি হতো? ঠিক ব্যাপারটা আমার মাথায় আসেনি। রাত নেমেছে। পরিত্যক্ত একটা জেটিতে জাহাজ ভিড়িয়েছেন টাউ। নীলনদে যখন জোয়ার আসে তখন এই জায়গা ডুবে যায়। এটা থেকে বড় বড় কয়েকটা পিরামিড বেশি দূরে না। ওগুলোর সঙ্গেই আছে কয়েকটা স্ফিংস। নির্মিত হওয়ার পর থেকে তাকিয়েই আছে মূর্তিগুলো। ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত তাকিয়েই থাকবে। জেটিতে নামলেন তারা। আড়াল হিসেবে আছে রাতের অন্ধকার, আর জেটির আশেপাশে গজিয়ে ওঠা নলখাগড়ার কিছু ঝোপ। মাটিতে পা দিয়েছেন কি দেননি। নীলনদের বুকে দেখা গেল কয়েকটা নৌকা। বড় বড় জ্বলন্ত লণ্ঠন দেখা যাচ্ছে প্রতিটা নৌকার গলইয়ে এবং পেছনের দিকে দেখা যাচ্ছে একাধিক সশস্ত্র লোক। নলখাগড়ার জঙ্গলের ভেতরে মরার মতো পড়ে থাকলেন তারা বেশ কিছুক্ষণ। নৌকাগুলো চলে যাওয়ার পর টাউ নিচু গলায় বললেন, মনে হয় খোঁজ খবর করে জানতে পেরেছে ওরা যুদ্ধ জাহাজের গল্পটা বানোয়াট। তাই এখন নির্দিষ্ট একটা বাণিজ্য জাহাজ খুঁজছে, যেটাতে 2 জন মহিলা আর একটা মেয়ে বাচ্চা আছে। খুঁজতে থাকুক ওরা। ওদের খাঁচা ভেঙে পাখি পালিয়ে গেছে। জাহাজের মেটকে ডাকলেন তিনি। প্রয়োজনীয় নির্দেশনা দিলেন। মেট লোকটা খুবই চুপচাপ প্রকৃতির। একটার বেশি 2টো কথা বলে না। জাহাজে অন্য যারা আছে তাদেরকেও কয়েকটা কথা বললেন তাও। তারপর হাত বাড়িয়ে রানীর একটা হাত ধরলেন। অন্ধকারে পথ চিনে নিয়ে এগোচ্ছেন। পেছন পেছন আসছেন কেমাহ। নেফরা এখন তার কাছে। সবার পেছনেরও ওর কাঁধে সেই গাড়িটা। প্রথমে সারি সারি তালগাছের আড়ালে, তারপর মরুভূমির নগ্ন বালির উপর দিয়ে একটানা অনেকক্ষণ ধরে এগিয়ে চললেন তারা। একসময় অনুজ্জ্বল চাঁদ দেখা দিল আকাশে। বিস্ময়কর একটা দৃশ্য দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে বললেন টাউ, বাদে বাকি সবাই। অন্যদের থেমে দাঁড়াতে দেখে টাউ থামলেন। পাথর কেটে বানানো হয়েছে বিশাল একটা সিংহের মূর্তি। ওটার চেহারাটা একজন পূর্ণবয়স্ক পুরুষের। মিশরীয় দেবতা অথবা রাজাদের মাথায় যেরকম অলঙ্কিত মস্তকাবরণ দেখা যায়, পাথর খুদে সেরকম বানানো হয়েছে মূর্তিটার মাথায় আর চেহারার পাশে। গাম্ভীর্য ফুটিয়ে তোলা হয়েছে চেহারায়। ভয় জাগানো চোখে তাকিয়ে আছে ওটা সোজা পূব দিকে। ওটা কি? ভয় পাওয়া গলায় জিজ্ঞেস করলেন রিমা। পেতলোকে হাজির হয়েছি নাকি আমরা? ওটা কি সেখানকার কোনো দেবতা? সাধারণ কোনো মানুষের তো এরকম ভয়ঙ্কর চেহারা থাকার কথা না। তাও বললেন, ওটা সুপরিচিত এক দেবতার মূর্তি, স্ফিংস। কত বছর আগে থেকে মূর্তিটা আছে এখানে কেউ জানে না? ওই দেখুন, মূর্তিটা ছাড়িয়ে দূরে দেখতে পাচ্ছেন? দূর আকাশের পটভূমিতে দাঁড়িয়ে আছে কয়েকটা পিরামিড। ওগুলোর পাদদেশে যেতে হবে আমাদেরকে। কেমাহ বললেন, পাথর কেটে বানানো অনেক সমাধিও নিশ্চয় আছে সেখানে। মাথা জাগালেন তাও। পরিবেশটা ভয় ধরিয়ে দিয়েছে আগন্তুকদের মনে। এমনকি ঘাবড়ে গেছে রু। অন্ধকার ফিকে করতে পারেনি চাঁদের আলো, বরং কেমন ঘোলাটে হয়ে আছে চারপাশ। আকাশে একটা দুটো তারা দেখা যায় কি যায় না। মনে হচ্ছে আশেপাশের সব কিছু ছাড়িয়ে আকাশ ছুঁয়ে ফেলার ইচ্ছায় মাথার উপর বিস্তৃত হয়েছে স্প্রিংটা। চাঁদের মরা আলোয় বাকি সব কিছু ফ্যাকাশে দেখালেও ওটা কেন যেন জলজল করছে। মনে হচ্ছে বেশি জলজল করছে ওটার 2 চোখ। নিঃশব্দে ঘোষণা করছে মৃত্যুর আগমনে বার্তা। প্রকাণ্ড মাথাটা এমন কায়দায় বানানো হয়েছে যে যেদিকেই যাচ্ছে ওরা মনে হচ্ছে মূর্তিটা ঘাড় ঘুরিয়ে সেদিকেই তাকাচ্ছে বারবার। ভয়ে কলিজা শুকিয়ে গেছে আমার, বলল রু। মনে হচ্ছে আমার হাঁটু দুটো আলগা হয়ে গেছে যেন। এই অনুভূতির বিরুদ্ধে লড়াই করার সামর্থ্য নেই কোনো মানুষের, এমনকি আমারও না। এখানে যদি একা থাকতাম এই মূর্তির দিকে তাকানো মাত্র ওটার মতোই পাথরে পরিণত হতাম বলে মনে হয়। হাঁটতে থাকো, গম্ভীর গলায় বলল টাউ। এটাই স্ফিংসের মন্দির। সম্পূর্ণ উন্মুক্ত, না আছে কোনো ছাদ, না আছে কোনো দেয়াল, কোথাও কোনো আগুন নেই।
এবং অন্য কোনো মূর্তিও নেই। তারপরও এখানে নিয়তির পূজা চলছে সবসময়। নিয়তির পূজা চলছে সবসময়। সামনের দিকে 2 থাবা মেলে বসে থাকা প্রকাণ্ড ওই ভাস্কর্য ছাড়িয়ে অনেক দূর গেলেন তারা। থেমে দাঁড়ালেন এমন একটা দেয়ালের সামনে, যেটার একদিকে বিরাট একটা গ্রানিটের বোল্ডার আছে। মাটি থেকে এক টুকরো পাথর কুড়িয়ে নিলেন টাউ। এগিয়ে গেলেন বোল্ডারটার দিকে। হাতে ধরা পাথর দিয়ে বিশেষ ভঙ্গিতে টোকা দিলেন ওটার গায়ে। পরপর 3 বার করলেন কাজটা। টোকা দেওয়ার ভঙ্গি বদল করেছেন শেষের 2 বার। অপেক্ষা করছেন। তিনি বাদে অন্য সবাইকে চমকে দিয়ে হঠাৎ একদিকে ঘুরে গেল বোল্ডারটা। নিঃশব্দে একটু একটু করে আরও ঘুরছে ওটা। একটু একটু করে উন্মুক্ত হচ্ছে একটা প্যাসেজের মুখ। ওটার ভিতরে গিয়ে দাঁড়ালেন টাউ। তাকে অনুসরণ করার ইশারা করছেন অন্যদেরকে। এগোলেন বাকিরা। প্যাসেজের ভিতরে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, তবে শোনা যাচ্ছে কতগুলো গোপন শব্দ উচ্চারণ করা হচ্ছে। জবাবে টাউ উচ্চারণ করছেন কিছু গোপন শব্দ। হঠাৎ করেই আলো জ্বলে উঠল। কয়েকটা লণ্ঠন জ্বালানো হয়েছে। ওগুলো হাতে নিয়ে এগিয়ে আসছেন পুরোহিতদের মতো সাদা রোগ পরিহিত 6 জন লোক। তাদের অন্য হাতে যার যার লণ্ঠনের আলোয় চকচক করছে নগ্ন তলোয়ার। কোমরবন্ধে ছুরি গুজে রেখেছেন প্রত্যেকে। আরও একজন আছেন, সবার আগে হাঁটছেন তিনি। মনে হচ্ছে তিনি দলটার নেতা। লোকটাকে টাউ বললেন, যাদেরকে আনতে গিয়েছিলাম তাদেরকে নিয়ে এসেছি। নেফরাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছেন কেম্মাহ। ইঙ্গিতে মেয়েটাকে দেখালেন তিনি। দেখালেন কেম্মাহর পেছনে দাঁড়িয়ে থাকা রানী আর রুকেও। পুরোহিতদের সবাই একে একে এগিয়ে এলেন নেফরার দিকে। এমনভাবে অভিবাদন জানালেন ওকে যেন সে কোনো রানী। কাজটা শেষ হওয়ার পর তাদের নেতা অনুসরণ করার ইঙ্গিত করলেন টাউসহ বাকিদেরকে। আবার হাঁটতে শুরু করলেন তারা। প্রথমে মনে হয়েছিল প্যাসেজটা বোধহয় সংক্ষিপ্ত, কিন্তু এখন দেখা যাচ্ছে যথেষ্ট লম্বা সেটা। শ্বেত স্ফটিকের ছোট বড় টুকরো পড়ে আছে জায়গায় জায়গায়। ওগুলোর জন্য হাঁটতে কষ্ট হচ্ছে, সময়ও লাগছে বেশি। বড় হল রুমের মতো দেখতে একটা জায়গায় হাজির হলেন তারা একসময়। এখানে ছাদের ভার বহন করছে গ্রানিটের কতগুলো বিশাল বিশাল থাম। হলের এখানে সেখানে বসে থাকা অবস্থায় দেখা যাচ্ছে দেবতা বা রাজাদের গম্ভীর মুখাবয়বের কিছু মূর্তি। হলটা পার হলেন তারা। ওটার একদিকের দেয়ালের সঙ্গে উঁচু মঞ্চের মতো করে বানানো হয়েছে গ্যালারি। কতগুলো ঘর আছে সেখানে। এক নজর দেখলেই বোঝা যায় থাকার জন্য ব্যবহৃত হচ্ছে ওগুলো। জানালার মতো বড় ফোকর আছে প্রায় প্রতিটা ঘরের দেয়ালেই। আগন্তুকদের থাকার উপযোগী করে গুছিয়ে রাখা হয়েছে কয়েকটা ঘর। বিছানাসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস আছে। এমনকি মহিলাদের কাপড় পর্যন্ত আছে। একটা ঘরে দেখা গেল বড় একটা টেবিল, সেটার উপর রাখা আছে খাবার আর মদ। খেয়ে ঘুমিয়ে পড়ুন আপনারা, বলল টাউ। আমি গিয়ে দেখা করি মহান রয়ের সঙ্গে, আপনাদের আসার খবর জানাই। আপনাদের সঙ্গে আগামীকাল কথা বলবেন তিনি।